নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসি মামলায় একজন যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী। আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে র্যাঙ্কজাম এবং আফটার এক্সপায়ারি অফ প্যানেল, যে দুটো ক্যাটাগরি রয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে উল্লেখ করা। যদিও 17 রকমের দুর্নীতির কথা সেখানে বলা আছে, কিন্তু যেগুলো রয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মধ্যে উল্লেখ করা, যেগুলো চিহ্নিত হয়েছে বা প্রমাণ পাওয়া গেছে, সেইগুলো নিয়েই আমি কথা বলছি। এবার যে এখানে একটি জিনিস, কালকে আমি বলেছিলাম ওএমআর এই মূল মামলার অংশ নয়, ওএমআর পরবর্তীকালে এসছে এবং একটা মোটামুটিভাবে অমীমাংসিতভাবেই রয়ে গেছে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যেটা র্যাঙ্কজামটা তো খুব সহজেই বুঝতে পারছেন যে তালিকা নিচের থাকা কোনো ব্যক্তিকে প্রেফারেন্স দিয়ে আগে আনা হয়েছে। এটা সম্পূর্ণরূপে কীভাবে হয়েছে জানি না, তবে এইটুকু বলতে পারি যে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটের মধ্যে থেকে এই জিনিসটা ঘটেছে এবং তারা প্রত্যেকে চিহ্নিত হয়েছে এবং সেই সংখ্যাটি সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা রয়েছে। এবার হচ্ছে মূল জায়গাটায়, যেটা নিয়ে মামলাটা শুরু হয়েছিল এবং সেই সংখ্যাটা কত এবং কীভাবে শুরু হলো, কবে শুরু হলো, সেই জিনিসটা। মূল মামলাটি যাদেরকে নিয়ে শুরু হয়েছিল সেটা একটা ঘটনা কেন্দ্রিক। ঘটনাটা হচ্ছে শিক্ষা দপ্তরের উন্নতির জন্য বা এসএসসির কর্মকাণ্ডের উন্নতির জন্য একটি কমিটি তৈরি করা হলো। সেই কমিটিতে একজন চট্টোপাধ্যায় ছিলেন, একজন গাঙ্গুলি ছিলেন, একজন সিনহা ছিলেন, একজন ভট্টাচার্যবাবু ছিলেন, যাদের কথা অন্তত কাগজে বেরিয়েছে। আমি তো তদন্ত প্রক্রিয়ায় ছিলাম না, যেটা কাগজে বেরিয়েছে সেখান থেকে বলছি। এই ব্যক্তিরা মিলে কি করলেন, করোনার ঠিক ওই সময়টায় কিছু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করলেন। যদিও এসএসসি বলেছে যে আমরা রেকমেন্ডেশন ইস্যু করিনি, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে, ওরা বলছে না আমরা রেকমেন্ডেশন পেয়েছি তারপরে ইস্যু করেছে। যদি এক কথায় আমাকে জিজ্ঞাসা করেন এইটার মধ্যে দায়ী কে, তাহলে এক কথাই আমি বলে দিতে পারবো বোর্ড। কারণ নিয়ম হচ্ছে বোর্ড ভ্যাকেন্সি জেনারেট করবে, সেটা পাঠাবে এসএসসিকে, এসএসসি সেটা ভেরিফাই করবে এবং তাতে নিয়োগ করে আবার পাঠাবে বোর্ডকে, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। বোর্ড যদি কোনো ভ্যাকেন্সি জেনারেট করেইনি, তাহলে এসএসসি রিকমেন্ডেশন যদি ইস্যুও করে থাকে, ধরে নিচ্ছি এসএসসি রিকমেন্ডেশন ইস্যু করেছে, তাহলে সেটা এলো যখন, সেটা কেন কোয়ারি করা হলো না? তার বেসিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিলেন কীভাবে? এই টোটাল সংখ্যাটা হচ্ছে 1212 জন ক্যান্ডিডেট। আপনি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিলেন, এসএসসি তার আগে সুনির্দিষ্টভাবে নন টিচিং পোস্টের জন্য পরিষ্কার বলে দিয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেলের ডেট অমুক এবং অমুক। টিচারদের ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমি জানি না। এবং আপনারা জানেন যে প্যানেল 1 বছরের বৈধতা থাকে, পরবর্তীকালে বিশেষ ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি পড়ে থাকে এবং ক্যান্ডিডেট যদি ওয়েট লিস্টে বা প্যানেলের মধ্যে থাকে, তাহলে নিয়োগ করার জন্য সেই ভ্যাকেন্সি পূরণ করার স্বার্থে 6 মাসের জন্য আবার প্যানেলটাকে এক্সটেন্ড করা যায়। এটা মূল জিনিস। তাহলে এক্সপায়ারি অফ প্যানেলের নোটিশ আপনার কাছে ছিল, তারপরও আপনি সেই প্যানেলের মধ্যে থেকে আপনি যুক্ত করলেন কিভাবে বা তাদেরকে আপনি নিয়োগপত্র দিলেন কিভাবে? তারপরে সেই নিয়োগপত্র এলো ডিআই অফিসগুলোয়, ডিআইরাও তাদেরকে জয়েনিং করালো কীভাবে? কোনো জায়গায় কোনো এনকোয়ারি হলো না, কিছু না, তারা নিয়োগ পাচ্ছে কীভাবে? এটার জন্য তো বোর্ড দায়ী এবং প্রতিটা জেলায়, যে সমস্ত জেলায় ক্যান্ডিডেটরা জয়েন করেছে, তাদের কনসার্ন ডিআইরা দায়ী। এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। এসএসসি এর মধ্যে কতটা যুক্ত আছে সেটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে মূলগতভাবে এটা বলতে পারি যে এসএসসির হয়তো এর মধ্যে খুব একটা বড় ভূমিকা ছিল না। আমি বলতে পারি না এসএসসির ভূমিকা ছিল কি ছিল না, মূলত কারণ এসএসসি বলছে যে আমি রিকমেন্ডেশন ইস্যুই করিনি, তারপরে জয়েন হয়েছে। তো কিন্তু কেউ যদি একদম পার্টিকুলারলি কাউকে দায়ী বলাই যায়, সেটা হচ্ছে পর্ষদ এবং তৎকালীন যারা ছিলেন পর্ষদে তাদেরকে। আর এই মামলাটিকে 2016 মামলার সাথে যুক্ত করা হলো কীভাবে, সেটা একটা বড় মিস্ট্রি। কারণ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, সব ঝামেলা চুকে গেছে। এবারে যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে আইন অনুসারে, তাহলে সেটা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সেই ভ্যাকেন্সিগুলোকে যুক্ত করতে হবে এবং সেই ভ্যাকেন্সিগুলোতে পুনরায় যে পদ্ধতি মিলে এসএসসি গ্যাজেট প্রকাশ করবে, নোটিফিকেশন বার করবে, তারপরে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যাবে। কোনো কিছুই মানা হলো না, জয়েন করে গেল। সেই জয়েনটাকে আপনি 16 মামলার সাথে কীভাবে যুক্ত করে দিলেন?
ষোলোর মামলার সাথে যুক্ত করেছেন এবং এই 1212 ক্যান্ডিডেটকে চিহ্নিত অযোগ্য বলেছে এসএসসি এবং সরকার। এই একমাত্র যারা এখনও অবধি পরিষ্কারভাবে চিহ্নিত অযোগ্য। সব ক্যাটাগরিতেই এর রয়েছে, মানে শিক্ষকদের একাদশ দ্বাদশ নবম দশম এবং টিচিংয়ের নন টিচিংয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি সবগুলোতেই লোক রয়েছে। এই 1212 ক্যান্ডিডেট যখন জয়েন করলো তখন যারা প্যানেলের মধ্যে ছিলেন, যারা ডাক পেলেন না, তারা গেলেন মামলা করতে। এইটা হচ্ছে মূল মামলার অংশ। তারপরে এই 1212 থেকে বাড়তে 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 ধাপে ধাপে তদন্ত প্রক্রিয়া হলো, জাদু বল হলো, ম্যাজিক হলো, মানে বিচার প্রক্রিয়া কিভাবে ম্যানুপুলেট হলো সেগুলো আপনাদের আমি বলবো। বিচার প্রক্রিয়ায় কোথায় কি হয়েছে সেগুলো আমি বলবো এবং এটাও বলবো যে এই মামলায় আসল জয় কে পেল। আসল জয় মামলার তো আইনজীবীরা কারোর হয়ে লড়েন, কিন্তু আসল ক্যান্ডিডেট হিসাবে মানে কোন পক্ষ জয় পেল সেটাও আপনাদেরকে আমি বলবো। কিন্তু এই মূল মামলার সূচনা হয়েছিল যাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে এই 1212 ক্যান্ডিডেট যারা মূলত 20-21 সাল এইরকম দিকে যারা জয়েন করেছে, যেখানে যারা অরিজিনাল ক্যান্ডিডেট মানে নন টিচিংয়ের ক্ষেত্রে তারা একদম 19-এর শুরুর মধ্যে জয়েন করেছে এবং টিচারদের ক্ষেত্রেও 19 থেকে 20-র মধ্যে জয়েন করেছে। এবং কোন জাদু বলে এসএলএসটি আরএলএসটিকে গুলিয়ে ফেলে সব কিছুকে মানে জগা খিচুড়ি করে একটা মানে একটা আর বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। সম্ভবত নতুন করে অভিধান লিখতে হবে, এই যা হয়েছে। যাই হোক, বিচার ব্যবস্থাকে কোনো ক্রমে একটা শেষ তো করে দেওয়া হলো ধামাচাপা দিয়ে। যা হয়েছে হয়েছে বা বিচার ব্যবস্থা, আর মানুষ আর বিচার কার কাছে আশা করবে। যাই হোক, সেগুলো নিয়ে আর কথা বলার কিছু নেই। কিন্তু মূল মামলার অংশ হচ্ছে ওই 1212, যেখান থেকে শুরু হলো মামলা। আর আজকে 26,000 কিছু জন, যেটা যাদের মধ্যে কতজন যোগ্য সেটা যদি এখনও অবধি ধরা হয় হিসেব অনুসারে 19,000। বাকিদেরকে চিহ্নিত অযোগ্য বলা যাবে কি যাবে না সেটা তো না হয় প্রশ্নের মধ্যে রয়েছে, কিন্তু 1212 একদম চিহ্নিত অযোগ্য এবং এদেরকে নিয়েই মামলা শুরু হলো এবং শেষ অবধি 26,000 মানুষ বলি হয়ে গেল। বলার আর বিশেষ কিছু নেই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।